আসসালামু আলাইকুম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমারের কিছু টপিকস নিয়ে। সেটা হচ্ছে রেশিও, ইএমএফ সমীকরণ, ভেক্টর, সমতুল্য সার্কিট, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, দক্ষতা, ভোল্টেজ রেগুলেশন। তো একে একে আমি প্রথমে আলোচনা করতে চাচ্ছি যে রেশিও। তো ট্রান্সফরমারের রেশিওটা হচ্ছে কি? তো আমরা জানি ট্রান্সফরমারে হচ্ছে একটা সাইড থাকে হচ্ছে কি যে দিক দিয়ে আমরা সাপ্লাই দিই সেটা হচ্ছে আমাদের প্রাইমারি, আর যে দিক দিয়ে আমাদের হচ্ছে লোড যে দিক দিয়ে নেয় সেটা হচ্ছে আমাদের কি সেকেন্ডারি সাইড, বা এটাকে আমরা সেকেন্ডারি সাইড বলে থাকি। তো আমরা একটা জিনিস জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাইমারি পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ার এই দুইটা সবসময় কি থাকবে, সেম থাকবে। এবং ট্রান্সফরমারের যে রেটিং আছে সেই রেটিংটাকে সবসময় আমরা ভিএতে বা কেভিএতে আমরা প্রকাশ করি, কেভিএতে বা ভিএতে প্রকাশ করি। এইটা মানে হচ্ছে এটাকে অ্যাপারেন্ট পাওয়ারে প্রকাশ করা হয়। অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার বলা হয়। তো এটা নিয়ে আমি অন্য এক সময় আলোচনা করবো যে আসলে কেন আমরা এটা কেভিএতে বা ভিএতে প্রকাশ করি। তো আমাদের টপিকটা হচ্ছে কি, এখানে পাওয়ার দুইটা কি থাকবে, সেম থাকবে। তো ট্রান্সফরমারে মূলত যে রেটিং থাকে সেই রেটিংয়ের পাওয়ারটা থাকে হচ্ছে কেভিএতে বা ভিএতে। তার মানে এখানে ভিএতে বলতে এখানে কি আছে, ভোল্ট আছে আর অ্যাম্পিয়ার আছে। তার মানে উভয় সাইডের কি আছে আমাদের ভোল্ট অ্যাম্পিয়ার, এর গুণফল কি থাকবে, সমান থাকবে। তাহলে এখানে আমাদের এটাও বলা যেতে পারে, আবার আমি চাইলে পরে এখানে এটাও বলতে পারি যে এখানে আমাদের ইপি আইপি ইপি ইএস আইএস, এখান থেকে আমরা বলতে পারি ভিপি, এটাকে যদি আমি নিচে পাঠাই তাহলে হচ্ছে এইটা, তাহলে আইএস ভাগ আইপি। আর এই দিকে হচ্ছে আমরা বলতে পারি ইপি ভাগ ইএস, আইএস ভাগ আইপি। তো এখন আমাদের একটা বোঝার বিষয় হচ্ছে যে আমরা যে বলে থাকি, যে আমি গত আলোচনাতে করেছিলাম যে সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে এবং ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে যে আমাদের যে ভোল্ট আছে সেই ভোল্টটাকে আমরা বলে থাকি হচ্ছে ইএমএফ। কি বলে থাকি? ইএমএফ। এটাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে বলে থাকি আমরা এমএমএফ, ম্যাগনেটিক ফোর্স। আর কারেন্টটাকে আমরা বলে থাকি যে সাধারণত তড়িতের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আমরা কারেন্টই বলি, কিন্তু ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা বলে থাকি সেটাকে ফ্লাক্স। তার মানে কারেন্টের পরিবর্তে আমরা ম্যাগনেটিক সার্কিটে কী ব্যবহার করে থাকি, ফ্লাক্স। আর হচ্ছে আমাদের বাধা যেটা আছে সেটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা রেজিস্ট্যান্স বলি, আর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স সার্কিটে বা ম্যাগনেটিক সার্কিটে বলে থাকি আমরা রিলাক্ট্যান্স, সেটাকে আমরা এই বাঁকাভাবে দিই। তো এখন এই যে এখানে যে এমএফ আছে, এখানে এমএমএফ ম্যাগনেটিক ফোর্স, এইটা সমান সমান আমরা বলি আইএন। আইএন বলতে কি বোঝায়? আইতে হচ্ছে আমাদের বোঝায় যে অ্যাম্পিয়ার, কারেন্ট রেটিং, কারেন্ট রেটিং। আর এনতে বোঝায় হচ্ছে টার্ন। এনটা কি? নাম্বার অফ টার্ন। তার মানে আমার আমি বলেছিলাম আগে থেকেই যে একটা এখানে যদি আমাদের কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হলে সেখানে এক ধরনের ইএমএফ তৈরি হবে। এখন মূল বিষয় হচ্ছে ইএমএফ কত বেশি তৈরি হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি যে এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে আর এখানে কতটুকু প্যাচ সংখ্যা আছে, এর উপর ডিপেন্ড করে আমাদের এখানে ম্যাগনেটিক ফোর্সটা ক্রিয়েট হবে। তো এখানে হচ্ছে আমাদের এমএমএফ, এইটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক ফোর্স। তার মানে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেটার মধ্যে কতটুকু টার্ন আছে, এই দুইটার গুণফলটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তার মানে অ্যাম্পিয়ার টার্ন। এখন ট্রান্সফরমারের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের যেহেতু দুই সাইডে পাওয়ার একই, তো আমাদের এই দুই সাইডের হচ্ছে ম্যাগনেটিক ফোর্সও একই জিনিস। তাহলে একই জিনিস যদি হয় তাহলে আমরা সেখানে অ্যাম্পিয়ার টার্ন তার মানে সেম থাকবে। তার মানে এখানে আইপি এনপি, আর এখানে কি থাকবে আমাদের আইএস এনএস। তাহলে আমরা বলতে পারি যে এনপি ভাগ এনএস, আর এইদিকে আমরা বলতে পারি আইএস ভাগ আইপি।
এই থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1টা 2টা এই 3টাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি দেখতে পাবো, সেটা হচ্ছে ইপি ভাগ ইএস। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এনপি ভাগ এনএস। তারপর দেখতে পাচ্ছি আমরা আইএস ভাগ আইপি। এইগুলো কি সবাইকে একটা রেশিও, তো আমাদের দেখতেছি যে আমরা জানি যে লব এবং হর থাকলে সেটাকে আমরা জানি যে রেশিও বলে। তো এই রেশিও, এটা যেহেতু ট্রান্সফরমার থেকে আসছে এই জন্য এই রেশিওটাকে আমরা বলি ট্রান্সফরমেশন রেশিও। তো এই রেশিওটা সবসময় আমাদের এইভাবে নির্ধারণ করা হয়। ও একটা বিষয় আমাদের এখানে গেছে, মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমাদের কি ছিল, এখানে ছিল আমাদের ভিপি ভাগ ভিএস। মানে সব আমাদের কি করলাম, এখান থেকে আমাদের এই 4টাকে 1 2 3টাকে আমরা সুন্দর করে সাজালাম, মানে পরপর স্টেপ বাই স্টেপ সাজায় আমাদের একটা তাত্ত্বিক একটা বিষয় আসলো, সেটা হচ্ছে আমাদের এটা। তো আমাদের যে কোনো ম্যাথমেটিক্সে আমাদের সবসময় কি করতে হবে, এই এর মানটা বের করতে হবে প্রথম কাজ। মানে আমাদের কি হবে, ফার্স্ট কাজটা কি হবে, এর মান নির্ণয় করা, মানে রেশিওটা বের করা। এটা হবে আমাদের প্রথম উদ্দেশ্য। তাহলে আমি প্রথম যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিওটা কি, এটার বিস্তারিত আলোচনা করলাম আর কি। এখন আমাদের দ্বিতীয় কনসেপ্ট, সেটা হচ্ছে ইএমএফ সমীকরণটা নির্ণয় করব কিভাবে। তো ইএমএফ সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত বুঝতে হবে এটা আমাদের কি একটা এসি সার্কিট। কি সার্কিট? এসি সার্কিটের আমাদের কিছু কনসেপ্ট আমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা ওয়েভ আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এইটা আমাদের এসি, অল্টারনেটিং কারেন্ট। তো এখানে আমাদের কি ঘটনা ঘটে এটা আমাদের একটু অবজারভেশন করতে হবে। সেটি হচ্ছে যে এটা আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট, এটা আমাদের মিনিমাম পয়েন্ট। আমরা জানি যে এইটাকে আমরা বলে থাকি, যদি ভোল্টেজের সাপেক্ষে আমরা চিন্তা করি তাহলে এইটাকে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ বলি। তো আমরা জানি ম্যাক্সিমাম ভোল্টেজে যদি একটু নিচে নামি আমরা, মানে এটা যদি আমাদের 100% হয়, তার নিচে নামবে সেটা 70.7%, বা যেটাকে আমরা বলি 1/√3। মানে ম্যাক্সিমাম থেকে একটু কমলো, মানে ম্যাক্সিমামের কতটুকু কমলো, এতটুকু, মানে 70.7%। এইটা হচ্ছে আলটিমেটলি আমরা বলে থাকি যে আরএমএস মান বলে থাকি। কি বলে থাকি আমরা? আরএমএস। তার একটু যদি আমি নিচে নামি, যে ভ্যালুটা আমরা ইলেকট্রিক্যালিতে বলে থাকি সেটা হচ্ছে যে ভি অ্যাভারেজ, বা সেটাকে আমরা হচ্ছে কত পার্সেন্ট বলি, 63.6%, মানে ম্যাক্সিমামের 63.6%। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। তো এখন আমাদের এখান থেকে একটা কনসেপ্ট আমরা দাঁড় করাতে চাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে 2টা ফর্ম পাওয়া যায়। একটাকে বলা হয় পিক ফর্ম, একটাকে বলা হয় পিক ফ্যাক্টর, একটাকে বলা হয় হচ্ছে পিক ফ্যাক্টর, আর একটাকে বলা হয় হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এখন পিক মানে আমি বুঝতেছি এখানে সর্বোচ্চ নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের এখানে এটা যেহেতু ফ্যাক্টর মানে হচ্ছে একটা রেশিও টাইপের জিনিস বোঝায়। কি বোঝায়? রেশিও, যেখানে লব থাকবে হরও থাকবে। তো এখানে যেহেতু আমাদের পিক বলা হয়েছে, তার মানে কি রেশিও থাকবে। তাহলে আমি ধরলাম এটাকে আমি 1 দিলাম, 2 দিলাম, এটাকে আমি 3 দিলাম। তাহলে যেহেতু আমি এখানে পিক নিয়ে কথা বলবো, তার মানে কি আমাদের উপরে দুটো নিয়ে কথা বলবো। তাহলে আমি কি সুন্দর করে বলবো যে 1/2টাকে কি বলা হয়, পিক ফ্যাক্টর বলা হয়। এখন বলতেছি ফর্ম ফ্যাক্টর। ফর্ম বলতে কি বোঝায়? ফর্ম বলতে নিচের দিকে বোঝাবে, তার মানে এটা যদি উপরের দিকে বোঝায় 1 2, তাহলে পরেরটা কি হবে, অবশ্যই 2 3। এটা জাস্ট টেকনিক, একটা মনে রাখার টেকনিক। তো এখন জাস্ট পিকটা মনে রাখবো, পিকটা মনে রাখলে পরেরটা সহজ হবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ফর্ম ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে, এখানে ভি আরএমএস মান কি আছে, ভি আরএমএস ভাগ ভি অ্যাভারেজ। এখন এখানে ভি আরএমএস মান মানে হচ্ছে এটা বলতে কি বোঝাচ্ছে, 0.707, আর এইটা হচ্ছে আমাদের কত, 0.636। তাহলে 0.636, এটা দুইটাই কিন্তু ম্যাক্সিমাম কেটে গেল। তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে 1.11 আসে, আর এইটা আপনারা ভাগ করে দেখবেন সেটা আসবে হচ্ছে 1.414, এরকম কিছু একটা আসবে। তো এখন আমাদের বিষয়টা খেয়াল করি যে এখানে ফর্ম ফ্যাক্টর বলতে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন
একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ট্রান্সফরমার, তো ট্রান্সফরমার হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক নীতি মেনে চলে কাজ করে। তো আমাদের এখানে কি লিখছি আমরা, ই। এখন ই সমান সমান এন ডিফাই বাই ডিটি, তার মানে এটা হচ্ছে কিসের রুলস, ফ্যারাডের রুলস। তাহলে ট্রান্সফরমারের কাজ কি, এই ফ্যারাডের রুলস মেনে সে ক্রিয়া সম্পন্ন করবে। তাহলে একটা বিষয়, এইটাই কিন্তু আমাদের সেই ইএমএফ, আমরা এইটা থেকে আমরা কি বানাবো, ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ তৈরি করব। তো এখন একটা বিষয় খেয়াল করি যে আমাদের, আমি যেহেতু এখানে দিচ্ছি এসি, আমি দিচ্ছি কি এখানে এসি, তো এসি দেওয়ার বদলতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের ফ্লাক্স ছিল, আমি যদি রেসপেক্ট ধরি যে ফ্লাক্সের সাপেক্ষে, কারণ আমি এখানে যখন ভোল্টেজ ক্রিয়েট করব তখন এখানে কারেন্ট উৎপাদন হবে, কারেন্টের মধ্যে এখানে একটা কি হবে, ফ্লাক্সের সঞ্চার হবে। তো এখন আমরা জানি যে এইটা এখান থেকে এই পর্যন্ত আসলে সেটা এক সাইকেল, তাহলে একটা সাইকেল সম্পন্ন করেছে। যদি সেটা 1 সেকেন্ডে হয়, 1 সেকেন্ডে কতটুকু সাইকেল সম্পন্ন করে, তাহলে সেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তার মানে সাইকেল পার সেকেন্ড, 1 সেকেন্ডে যতগুলো এরকম সাইকেল সম্পন্ন করবে সেটাকে কি বলা হবে, ফ্রিকোয়েন্সি বলা হবে। তাহলে আমাদের সাইকেল থাকবে কতবার, আর আমাদের এই সেকেন্ডটা হচ্ছে আমাদের টি, এতটুকু আমরা ক্লিয়ার। তো এখন আমি যদি এটাকে যদি টোটালি ধরি যে এটা এক ফ্রিকোয়েন্সি হয়েছে, বা একটা ফ্রিকোয়েন্সি যদি হয়, তাহলে একটা ফ্রিকোয়েন্সি বা একটা সাইকেল সম্পন্ন করতে, মানে একটা সাইকেল সম্পন্ন হয়েছে, এখন একটা সাইকেল সম্পন্ন হতে সময় লাগবে। তো এখন এই সময়টাকেই বলা হয় হচ্ছে টাইম পিরিয়ড। তার মানে একটা সাইকেল বা একটা ফ্রিকোয়েন্সি সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময়টাকেই বলা হয় হচ্ছে কি সেটাকে বলা হয় কি সময়কাল বা টাইম পিরিয়ড বলা হয়। তো এটা জাস্ট হচ্ছে আমাদের এসি সার্কিটে আলোচনা করলাম বেসিক বিষয়গুলো। তো এখন আমাকে বুঝতে হবে যে আমি যেহেতু একটা সাইকেল সম্পন্ন করেছি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের একটা টাইম পিরিয়ড অতিক্রম করেছে, একটা টাইম পিরিয়ড। এখন এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি, তার এই জন্য একটা ফ্রিকোয়েন্সি হয়েছে। এখন এই জিনিসটাই যদি আমি কল্পনা করি যে আমাদের এখানে লিখেছে কি ই সমান সমান এন ডিফাই বাই ডিটি, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে যে আমরা যদি কল্পনা করি যে এখানে আমি ম্যাক্সিমাম একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম একটা ভ্যালু। তাহলে আমি যদি এখানে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করতে চাই, যে এখানে আমাদের কি আছে, ম্যাক্সিমাম ফ্লাক্স আছে। তো ম্যাক্সিমাম যদি আমি এখানে ফ্লাক্স থাকে, শুরুতে ছিল কোথায়, এখানে ছিল 0 থেকে কোথায় আসছে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্সে। তাহলে সেই হিসাবে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমাদের যে ডিফাই যেটা আছে এটার পরিবর্তে আমি বলতে পারি এখানে ফ্লাক্সের পরিবর্তন হয়েছে কতটুকু, 0 থেকে φm, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স পর্যন্ত এখানে আমাদের এতটুকু পরিবর্তন হয়েছে। আর এখানে ডিটি মানে হচ্ছে টাইম পিরিয়ডের ক্ষুদ্র অংশ। তো এইটা আমাদের কতটুকু হয়েছে, তাহলে এইটা রেসপেক্ট, মানে এইটা কিসের রেসপেক্টে হচ্ছে, ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, তাই তো। তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা কেমনভাবে হচ্ছে, তো আমাদের ফ্রিকোয়েন্সিটা খেয়াল করি যে এখান থেকে আমাদের কি হচ্ছে, একটা ফ্রিকোয়েন্সি ছিল। এখন আমি যেহেতু নিতে চাচ্ছি যে এইখানকার এই পয়েন্টে ম্যাক্সিমাম পয়েন্টে কতটুকু ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, তো যেহেতু আমাদের এখানে এতটুকু ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, মানে ম্যাক্সিমাম হয়েছে 0 থেকে এতটুকু, তাহলে আমি এখানে আমাদের টাইম পিরিয়ড কতটুকু হিসাব করব, আমি অবশ্যই এতটুকুর মধ্যে হিসাব করব আমরা, কারণ যেহেতু আমি এইটাকে আমি রেফারেন্স হিসাবে আমি যেহেতু কাউন্ট করতেছি। তো তাহলে আমরা খেয়াল করি যে এতটুকু যদি একটা ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, তাহলে এইটা হবে ফ্রিকোয়েন্সির অর্ধেক। তাহলে এতটুকু যদি একটা ফ্রিকোয়েন্সি হয়, তাহলে এটা কি হবে, অবশ্যই একটা ফ্রিকোয়েন্সির অর্ধেক। একটা ফ্রিকোয়েন্সি যদি অর্ধেক হওয়ার পরে এইটা অর্ধেকেরও অর্ধেককে বলা হয় 4 ভাগের 1 ভাগ। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি একটা টাইম পিরিয়ড সম্পন্ন হয়েছে কতটুকু, 4 ভাগের 1 ভাগে। তার মানে আমাদের এখানে যে ডিটি সম্পন্ন হয়েছে কতটুকু, 1/4 ইন্টু এফ। তার মানে আমি এখানে বলতে পারি, এখানে ডিটি এর পরিবর্তে বলতে পারি 1/4 ইন্টু এফ। তাহলে এটা এখন কি হবে, এন
এখানে 5m, এটা যদি উল্টায় যায় তাহলে তখন হবে কি 4f। এখন একটা কথা হচ্ছে যে আমি যেটা নিয়েছি, আমি কি নিয়েছি? আমি নিয়েছি হচ্ছে এখানে যে আমাদের এখানে কিসের মান, এটা মূলত আমাদের একটা থেকে একটা বিয়োগ করেছি। মানে আমি যদি এখান থেকে এটা বিয়োগ করি তাহলে আমি এটা কি পাচ্ছি, একটা অ্যাভারেজ একটা মান পাচ্ছি। কি পাচ্ছি আমি? তাহলে আমি আলটিমেটলি আমি যখন এই কনসেপ্টটা যখন আমি আগালাম, তার মানে আমি মূলত কিসের মান পেলাম? অ্যাভারেজ একটা মান পেলাম। তাহলে এটা কি? অ্যাভারেজ মান। তো আমরা সাধারণত ইলেকট্রিক্যালিভাবে যেগুলো আমরা বাসাবাড়িতে বা প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো আমাদের ভ্যালু যেটা কাউন্ট করি, সেটা সবসময় হচ্ছে আমাদের আরএমএস ভ্যালুতে আমরা কাজ করি। আরএমএসটাকে বলা হয় হচ্ছে ইফেক্টিভ ভ্যালু, ইফেক্টিভ ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু। তো এখন আমরা চাচ্ছি যে এই অ্যাভারেজ মান থেকে কিসে নিয়ে যেতে? অ্যাভারেজ মান থেকে আরএমএস ভ্যালুতে নিয়ে যেতে। তার মানে এখন আমরা দেখি যেখানে আমাদের দুইটার মধ্যে কোন সম্পর্কটা আসতেছে। তাহলে আমার এখানে আছে কিসের মান? অ্যাভারেজ মান। যেতে হবে কোথায়? আরএমএস ভ্যালুতে। তাহলে অবশ্যই আমাদের উপরের ফ্যাক্টর লাগতেছে না, মানে সর্বোচ্চ দরকার হচ্ছে না। তাহলে এটা পিক ফ্যাক্টর হবে না, এটা কি ফ্যাক্টর হবে? এটা ফর্ম ফ্যাক্টর হবে। তাহলে আমাকে কোন নিয়মে আগাইতে হবে? ফর্ম ফ্যাক্টরের নিয়মে। তাহলে ফর্ম ফ্যাক্টর আমরা জানি যে এটা সমান সমান, তাহলে এটা সমান সমান কি জানি আমরা? আমরা জানি এখানে আরএমএস ভাগ অ্যাভারেজ, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি যে ই আরএমএস ভাগ ই অ্যাভারেজ সমান সমান, এটার সরাসরি ফর্ম ফ্যাক্টরের মান যেহেতু মুখস্থ মান 1.11, এটা আমি লিখতে পারি। তার মানে আমি চাইলে এখানে ই আরএমএস সমান সমান বলতে পারি 1.11 ইন্টু ই অ্যাভারেজ। এখন ই অ্যাভারেজের মান আমি খুব কষ্ট করে বের করেছি এখানে। তাহলে 1.11, এখানে কি আছে আমাদের? 1.11 ইন্টু 4n5mf। তার মানে আমি বলতে পারি যে এটাকে যে 4.44। তার মানে আমি আলটিমেটলি পড়তে পারতেছি এখান থেকে যে ই আরএমএস মান সমান সমান 4.44 n5mf। তাহলে এইটা আমাদের একটা আরএমএস মান। এখন এই আরএমএস মানটা আমাদের প্রাইমারি রেসপেক্টও হতে পারে, আবার সেকেন্ডারি রেসপেক্টও হতে পারে। আমি যদি এখানে বলি যে এটা ইপি, তাহলে আমাকে বলতে হবে এইটার যে টার্ন আছে এই টার্নটাকে আমাকে বলতে হবে এনপি বলতে হবে। আমি যদি এটাকে যদি বলি যে এটা হচ্ছে আমাদের কি, এইটা আমাদের হচ্ছে ইএস, তখন আমাকে কি করতে হবে? এই এন এর জায়গায় আমাদের কি বোঝাতে হবে এখানে? তখন আমাকে এনএস লিখতে হবে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের এই সমীকরণের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের হচ্ছে আলোচনা। তাহলে আমাদের প্রথমত হচ্ছে বিষয় টপিক গেল রেশিও, তারপরে ইএমএফ সমীকরণ। এখন আসবো আমরা ভেক্টরে। তো ভেক্টরে হচ্ছে আমাদের যে বিষয়টা হচ্ছে বুঝতে হবে, ভেক্টরটা আমরা বুঝবো হচ্ছে সমতুল্য সার্কিট এর মাধ্যমে। সমতুল্য সার্কিট, এখানে একটা সমতুল্য সার্কিট রেখেছি, মানে আমাদের দুইটা টপিক আমি একবারে শেষ করব। তো সমতুল্য সার্কিট আমি জাস্ট এটাকে আমি একটা সার্কিট কল্পনা করে এখানে আমি রেখেছি। তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রাইমারি সাইডে আমি এই সার্কিটটার এখানে কি আছে? আরপি এক্সপি, আর সেকেন্ডারি সাইডে আমি লিখছি হচ্ছে আরএস এক্সএস লিখেছি। আর এটা হচ্ছে আমাদের ইএস ইএমএফ সেকেন্ডারি, আর একটা ইএমএফ প্রাইমারি সাইড। এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে এখানে যখন আমি প্রাইমারি সাইডে সাপ্লাই দিচ্ছি, যখন আমি সাপ্লাই থেকে কিছু ড্রপ হয়ে তারপর এখানে আসতেছে, মানে এইটা আর এই দুইটা যোগফল সমান ইপি। তাহলে আমি এখানে বুঝতেছি যে ইপি সমান সমান কি? ভিপি সমান সমান ইপি প্লাস এখানকার যে ড্রপ আছে, এখানকার যে ইম্পিডেন্স জনিত যে ড্রপ আছে, এই ড্রপের মধ্যে এক্সও থাকবে আবার আরও থাকবে। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ট্রান্সফরমেশন রেশিওর মাধ্যমে সে কি হলো? এখানে আসলো। আসার পরে দেখা গেল যে এখানেও আমাদের কি হবে? এইটা অবশ্যই বেশি হবে, বেশি হওয়ার পরে ড্রপ হয়ে তারপরে এখানে আসবে কিছু, মানে ড্রপে তারপরে তো আমাদের লোডে দিবে। তাহলে সেই হিসেবে বুঝতে পারতেছি যে এখানে এটা বড়, এই বড় থেকে এই দুইটা বিভক্ত হচ্ছে, মানে এই দুটা যাচ্ছে। তার মানে কি? এই দুইটা যোগ করলে আমরা এটা পাবো। তার মানে এখানে ইএস সমান সমান আমরা দেখতে পাচ্ছি ভিএস প্লাস এখানকার ড্রপ। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম
এখন এই জিনিসটাকে আমরা জাস্ট আমি এখানে আমি কি করব, একটা মানে ভেক্টর ডায়াগ্রাম আমি আঁকবো। তো এখন আমি এইটাকে আমি কি করলাম, সমতুল্য সার্কিট আমি আরেকটা আঁকলাম, সেটা হচ্ছে প্রাইমারি রেসপেক্টে। কিসে? প্রাইমারির রেসপেক্টে বা প্রাইমারির সাপেক্ষে। তাহলে প্রাইমারির সাপেক্ষে আমি কি করলাম, মানে জাস্ট এই রেজিস্ট্যান্স যেটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে আমি সেকেন্ডারি ছিল, সেকেন্ডারি থেকে আমি জোর করে আমি কিসে নিয়ে আসলাম, প্রাইমারিতে নিয়ে আসলাম। সেটা কিভাবে? সেটা হচ্ছে a স্কোয়ার দিয়ে গুণন করে, মানে রেশিও দিয়ে যদি আমি গুণন করি তাহলে সেটা কি প্রাইমারি রেসপেক্টে আসবে। তার মানে আমি কি করলাম, প্রাইমারিটাকে ঠিক রেখেছি, আমি কি করেছি, আমি সেকেন্ডারিকে আমি প্রাইমারিতে এনেছি কিভাবে, a স্কোয়ার দিয়ে গুণনের মাধ্যমে। আবার আমি রিঅ্যাকটেন্সটাকেও আমি কি করেছি, a স্কোয়ার দিয়ে গুণনের মাধ্যমে আমি কিসে নিয়ে আসছি, আমি সেটাকে প্রাইমারির দিকে আমি এনেছি। তো যার ফলশ্রুতিতে আমি কিন্তু এখন এবং একটা বিষয় হচ্ছে যে এখানে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে এখানে R0 X0 আমি এখানে লিখেছি। তো R0 X0 জিনিসটা কি? R0 হচ্ছে যে আমাদের যখন ট্রান্সফরমার আমি যখন এখানে সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার পরে এখানে এক ধরনের কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হলে এখানে আমাদের EMF তৈরি হবে। এই EMFটা যখন এখানে তৈরি হবে তখন এখানেই সে সীমাবদ্ধ থাকবে, আর এইদিকে সে পাস হতে কিন্তু সময় নেবে। সময় নেওয়ার পরে যখন কি হবে, আমরা জানি যে এই জিনিসটা যেহেতু একটা কোরের মধ্য দিয়েও সে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে আবার সেইখানে অতিক্রম করে আবার সেইখানে যাবে। যাওয়ার পরে যখন সার্কিটটা যখন অতিক্রম করবে তখন কিন্তু এটা পূর্ণ একটা লোড থাকলো। মানে আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন এদিকে যখন সাপ্লাই দিচ্ছি তখন ইন জেনারেল কেসে আমাদের এই মানে সেকেন্ডারি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কি বিবেচনা আসতেছে না। এই জন্য শুরুর দিকে আমাদের নো লোড আমরা মানে চিন্তা করতেছি। এই জন্য আমরা কি করেছি, শুরুর দিকে আমাদের একটা নো লোড কারেন্ট ফ্লো হয়। সেই কারেন্টটা মূলত কি হচ্ছে, সেই কারেন্ট থেকে আমরা দুইটা ভাগে বিভক্ত হয়। সেটা হচ্ছে একটা রেজিস্টিভ দিকে যায়, একটা হচ্ছে ইন্ডাকটিভ দিকে যায়। তো রেজিস্টিভ দিকে গেলে সেটাকে আমরা বলে থাকি ওয়ার্কিং কারেন্ট, আর এদিক গেলে বলে থাকি সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে এই জিনিসটা একটা বিষয় হচ্ছে যে আমাদের যখনই এইটা যখন এর মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন মূলত আমরা কোরের মধ্যে এইটা পেয়ে যাই। আমি R0টা মূলত কিসের মধ্যে, কোরের মধ্যে। মানে তখন আমরা মানে যখনই নোলোর কন্ডিশন, মানে এটা যখন আমরা বিবেচনায় আনি না, তখন সম্পূর্ণ আমাদের যে কোর আছে এই কোরের মধ্যে কতটুকু রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা R0 দিয়ে প্রকাশ করি, এবং কোরের মধ্যে কতটুকু আমাদের রিঅ্যাকটেন্স আছে সেই রিঅ্যাকটেন্সটাকে আমরা হচ্ছে X0 দিয়ে প্রকাশ করে থাকি। তো এই জিনিসটি আমরা এখন গ্রাফে দেখাবো। সেটা হচ্ছে যে আমাদের শুরুর দিকে আমাদের কি প্রবাহিত হয়, এখানে নো লোড অবস্থায় এখানে প্রভাবিত হয়। এখন নো লোড কারেন্ট যেটা আছে, নো লোড কারেন্টটাকে আমরা যদি এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে, যেহেতু আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকবো, ভেক্টর মানে কি থাকবে, আমাদের মানও থাকবে আবার দিকও থাকবে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাকে আমি মাইনাস দিলাম, কারণ এটা একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং কেন? কারণ এখানে সবগুলো ইন্ডাক্টর বা কয়েল আছে, এখানে কোনো আমি ক্যাপাসিটর লাগাই নাই আমি, এই জন্য আমি এখানে মাইনাস দিয়েছি আমি। এর পরবর্তীতে কি হবে, যখন এটাকে এই পাশে যখন ক্লোজ করবে, ক্লোজ করার পরে যখন মানে এই দিক থেকে যখন আমাদের কি হবে, ফ্লাক্সগুলো এখানে আসবে, ফ্লাক্সটা যখন এখানে সম্পন্ন করলো, ফ্লাক্স সম্পন্ন করলে আমরা জানি কারেন্ট উৎপাদন হবে। ওই কারেন্টটা কি করবে, এই দিক দিয়ে প্রভাবিত হয়ে এই সম্পূর্ণ সার্কিটটা কি করবে, অতিক্রম করবে। যখনই সে সার্কিটটা অতিক্রম করলো তখন এখানে একটা আইএস প্রবাহিত হবে। আইএসটা ফ্লো হওয়ার পরে তখন এই আইএস জনিত কারেন্টের কারণে এখানে আবার ফ্লাক্স উৎপাদন হবে। এই ফ্লাক্সটা কি করবে, আবার সে কি এই কারেন্টের কারণে সে কি করবে, কিছু ফ্লাক্স এইদিকে পাঠিয়ে দিবে। এদিকে কিছু যদি সে পাঠিয়ে দেয় তাহলে কি হবে, সেই কারেন্টের কারণে এখানে আমাদের কি হবে, কিছু অতিরিক্ত কারেন্ট যোগ হবে। সেই কারেন্টটাকে আমরা বলতেছি যে আইএস প্রাইম। তাহলে এই আইএস প্রাইম আর এই যে আমাদের নো লোড কারেন্ট, এই দুইটা যুক্ত হয়ে তখন হয়ে যাবে হচ্ছে আমাদের কি আইপি বা প্রাইমারি কারেন্ট। তো এই জিনিসটাকে আমি এখন এখানে আমি রিপ্রেজেন্ট করব। তার মানে কি হচ্ছে, এখানে আমরা নো লোড কারেন্টটাকে দেখতে পাচ্ছি দুইটা ভাগে বিভক্ত হচ্ছে। নো লোড কারেন্টটা এখানে কি হচ্ছে আমাদের আই ওয়ার্কিং এবং আই ম্যাগনেটাইজিং। তো এখানে রেজিস্টিভ অংশ এখানে ওয়ার্কিং, রেজিস্টিভ অংশ ওয়ার্কিং, আর X0 হচ্ছে ম্যাগনেটাইজিং। X0 যেহেতু এটা কয়েল, কয়েলে মূলত ফ্লাক্স উৎপাদিত হয় বেশি, এই জন্য আমরা কোন দিকে দেখাচ্ছি, আমরা উপরের দিকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আই ম্যাগনেটাইজিং, দেখালাম উপরের দিকে।
আর আই ওয়ার্কিং এটা দেখাচ্ছি আমরা কোন দিকে, নিচের দিকে, কারণ রেজিস্ট্রিভ অংশ সবসময় আনুভূমিক দিকে থাকে। রেজিস্ট্রিভ অংশ সবসময় কিসের দিকে থাকে? আনুভূমিক দিকে থাকে। কারণ হচ্ছে আমরা জানি রেজিস্ট্রিভ, এইটা হচ্ছে রেজিস্ট্রিভ, ঠিক তার উপরে থাকে 90 ডিগ্রি উপরে থাকে হচ্ছে রিঅ্যাকট্যান্স, আর এখানে থাকে হচ্ছে কি আমাদের ইম্পিডেন্স, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তার মানে এখান থেকে আমি কি শিখলাম? এখান থেকে আমি শিখলাম যে আমাদের যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স সবসময় কি থাকবে? থিটার সাথে থাকবে। থিটার সাথে যে থাকবে বড়টা সবসময় হচ্ছে অতিভুজ, অতিভুজ বড় হবে, আর যে থাকবে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এই জন্য বললাম ভূমির সাথে কে থাকবে? রেজিস্ট্যান্স থাকবে। এই জন্য এর নাম হয়ে গেল ওয়ার্কিং। এটা হচ্ছে লজিক্যাল বিষয়টা। এখন আমি যখন এই দুটাকে যখন আমি যোগ করব, যোগ করলে তখন কি হচ্ছে সেটা, এই দুটা যখন আমি যোগ করব, মানে এখানে আমাদের এই ওয়ার্কিং এবং ম্যাগনেটাইজিং যখন যোগ করব, তখন আমি পেয়ে যাব সেটা কি? সেটা পেয়ে যাব হচ্ছে I0 বা নো লোড কারেন্ট। তাহলে আমি তখন কি পেলাম? নো লোড কারেন্ট পেলাম আমি। এখন নো লোড কারেন্ট যখন আমি পেলাম, এখন এই অ্যাঙ্গেলটা সবসময় কিসের সাপেক্ষে হবে? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে। কিসের সাপেক্ষে হয় সবসময়? এক্স অক্ষের সাপেক্ষে। তো এক্স অক্ষের সাপেক্ষে এখানে হলো। এখন আমি এখানে বলেছি যে এখানে আমাদের কি আছে? এখানে আমাদের হচ্ছে বললাম যে নোডাল অবস্থা এই কারেন্টটা থাকবে। যখন সেকেন্ডারি সাইড যখন আমাদের কি হবে, এই দিকে যখন চালু হবে, তখন আমাদের এখানে কি থাকবে? একটা কারেন্ট, সেটা হচ্ছে IS। এই ISটার কিছু প্রভাবিত হয়ে সে কি চলে আসবে? এই দিকে 180 ডিগ্রি ঘুরে সেই দিকে চলে আসবে, সেটা হচ্ছে IS প্রাইম। IS প্রাইম সমান সমান হচ্ছে কি? IS প্রাইম সমান সমান বলা যাবে IS ভাগ A, মানে রেশিও দিয়ে ভাগ করলে সে কি চলে আসবে? সে আমাদের সেকেন্ডারি সাইডের কিছু অংশ আমরা এখান থেকে পেয়ে যাব। তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের সেই IS প্রাইম। এখন আমাদের পেতে হবে কি? IP পেতে হলে আমাদের ভেক্টরিক্যাল যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর যদি এরকম থাকে, তাহলে আমরা জানি ভেক্টরিক্যাল নিয়ম অনুযায়ী এটাকে আগে সামান্তরিক বানাতে হবে। তো সামান্তরিকের আমাদের লব্ধি তৈরি করতে হবে। এই যে লব্ধি তৈরি করলাম, এই লব্ধির যে একটা কর্ণ হচ্ছে, এই লব্ধি কি একটা সামান্তরিকের কর্ণটাই হচ্ছে লব্ধি। এই লব্ধিটাই হচ্ছে মান ও দিক নির্দেশ করবে। কিসের দিক নির্দেশ করবে? সেটা হচ্ছে IP বা প্রাইমারি কারেন্টের মান ও দিক নির্দেশ করবে। এই সবগুলো অ্যাঙ্গেল সবসময় কিসের রেসপেক্টে হবে? এই সবগুলো অ্যাঙ্গেল রেসপেক্টে হবে হচ্ছে এক্স অক্ষের রেসপেক্টে হবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের কি? IP বের করলাম এখান থেকে। আর এটা যেহেতু এখানে যেহেতু সব ইন্ডাকটিভ, তাহলে অবশ্যই আমাদের কি দেখাতে হবে? আমাকে বোঝাতে হবে এইটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে আমাকে বোঝাতে হবে যে কারেন্টটা কিসে আছে? কারেন্টটা আছে হচ্ছে ল্যাগিং আছে। ল্যাগিং বলতে আমরা বুঝতেছি যে এখানে আমাদের কি আছে? IP, এখানে আছে কি আমাদের IP, আর এখানে আছে IS। তার মানে আমি যদি বলি এটা ল্যাগিং আছে, মানে কি? এটা ভোল্টেজ থেকে নিচে আছে। তার মানে এখানে আমাদের আছে VS। এই VSটা কি হবে? অবশ্যই IS এর উপরে অবস্থান করবে। IS এর উপরে অবস্থান করার কারণে এটাকে ল্যাগিং বলি। আমি যদি এই কারেন্টটাকে যদি আমি উপরে দিয়ে দিতাম এখানে, মানে ISটা হতো যদি উপরের দিকে, তাহলে তখন বলতাম এইটা হচ্ছে আমাদের কি হতো? লিডিং পাওয়ার ফ্যাক্টর হতো। কি হতো? লিডিং পাওয়ার ফ্যাক্টর। তখন আমাদের কি হতো? ISটা উপরে থাকার জন্য আমাদের তখন এর ঠিক 180 ডিগ্রি নিচের দিকে হতো তখন। তাহলে তখন টোটালি কিন্তু বিষয়টা ঘুরে যেত। তাহলে আমি যে ভেক্টর ডায়াগ্রাম আঁকতেছি, সেই ভেক্টর ডায়াগ্রাম হচ্ছে কি? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। কিসের জন্য? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। তাহলে এখন আমি খেয়াল করি যে এখানে আছে IP। তাহলে আমি বলেছি যে আমাদের এখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে প্রাইমারি সাইডে কি হবে? এখানে EP আছে, EP এর সাথে আমাদের কি করতে হবে? ড্রপ, দুইটা ড্রপ আছে প্রাইমারি সাইডে, সেটা যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো? VP পাবো। তার মানে এখানে আমি ড্রপ যোগ করব। ড্রপ যোগ করতে হলে আমাদের কি লাগবে? IP। একবার কি লাগবে আমাদের? IR লাগবে। IR, IX, IZ, এইটা মিলিয়ে আমি কি করব? যোগ করব তখন আমরা। তার মানে আমি এখানে কি করলাম? এখানে আমি এই যে IP বরাবর, যেহেতু এটা প্রাইমারি সাইডে আছে, তাহলে প্রাইমারি সাইডে ড্রপ বের করতে হলে আমাদের প্রাইমারি কারেন্টের দিকে যেতে হবে। তাহলে সেটা হচ্ছে আমাদের IP RP। তার ঠিক 90 ডিগ্রি উপরের দিকে সেটা কি হবে? 90 ডিগ্রি উপরের দিকে অবশ্যই সেটা কি হবে? IP XP। আর এইটাকে যদি আমি কি করি? একটা আঁকি আমি, এখানে যদি আমি একটা কি আঁকি?
একটা অতিভুজ আঁকি, তাহলে সেটা হবে হচ্ছে আইপি জেডপি। এর পরবর্তীতে আমি কি করব, আমি জানি যে একটি ভেক্টরিক্যাল ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা বাহু যদি একই দিকে একই ক্রমে যায় তাহলে আমাদের লব্ধিটা হবে ঠিক এর বিপরীত ক্রমে। তার মানে লব্ধিটা হবে কি এর বিপরীত ক্রমে, মানে যাওয়ার কথা কি এদিক থেকে আসলো এখানে গেল এদিকে যাওয়ার কথা, তাই না? কিন্তু তা হবে না, লব্ধি সবসময় কি হবে এর বিপরীত ক্রমে মান ও দিক নির্দেশ করবে, তার মানে সেটা কোন দিকে হবে, এই দিকে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা তখন কি বলতে পারবো, এইটাকে তখন আমি বলতে পারবো যে আমাদের ভিপি যেটা বড় ছিল। তাহলে আমি প্রাইমারি রেসপেক্টে আমি এটা কমপ্লিট করেছি। এখন আমি আসি সেকেন্ডারিতে আমি বুঝতে পারছি যে এখানে কিন্তু আমাদের ইপিটা কিন্তু ছোট আর ভিবিটা বড়, আর এখানে কি হবে, এখানে অবশ্যই ইএসটা বড় হবে, ভিএসটা ছোট হবে। আমি কিন্তু তাই করেছি, ইএসটা বড় রেখেছি, ভিএসটা আমি ছোট রেখেছি। তাহলে আমি কি করতে পারি, আমার কাজ হলো এইটার দৈর্ঘ্য কতটুকু পর্যন্ত যাবে, এইটার পর্যন্ত, এর বেশি হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এইটার বেশি হওয়ার কোনো সুযোগ নাই, এটা যেমন আছে তেমনই থাকবে, এটা কোনো বড় হবে না। তাহলে এখন আমাদের ড্রপটা তাহলে আমি কিভাবে করব, এখানে যেহেতু ভিএস আছে, ভিএস এর সাথে আমি কি করতে চাচ্ছি, ড্রপ যোগ করতে চাচ্ছি। তাহলে আমাদের কি হবে, ভিএস এর সাথে আমি কিছু ড্রপ যোগ করব, সেটা কোন দিক বরাবর হবে, একই রকম আইএস আর এস এর ঠিক 90 ডিগ্রি উপরে আমি যদি তৈরি করি সেটা হবে এরকম হবে 90 ডিগ্রি উপরে, তাহলে সেটা হবে হচ্ছে আইএস এক্সএস। আর ঠিক আমি এটাকে যদি আমি করি অতিভুজ আগে, তাহলে সেটা হবে আইএস জেডএস। তার মানে একই দিকে একই ক্রমে যদি যায় তাহলে তার বিপরীত ক্রমে হচ্ছে কি হচ্ছে, বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করলো। এটাই হচ্ছে আমাদের ভেক্টর আমি আঁকলাম। তাহলে আমি কি করলাম, এখানে একটা সমতুল্য সার্কিট থেকে আমি এখানে একটা ভেক্টর আঁকলাম। এখন আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এখন আমি সমতুল্য সার্কিটে আমি আর কিছু যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এটা আমি কি করেছি, এটা আমি প্রাইমারি রেসপেক্টে আমি করেছি। কি করেছি আমি প্রাইমারি রেসপেক্টে, আমি যদি এখন এটাকে যদি আমি সেকেন্ডারি রেসপেক্টে করতে চাইতাম তাহলে কি হতো, তখন কিন্তু আমাদের সাপোজ আমি আগে জাস্ট লিখি এটা আমাদের প্রাইমারি রেসপেক্টটাকে শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট যে তৈরি হলো এখানে, সেটা হচ্ছে R01 সমান সমান এখানে আমাদের রেজিস্ট্যান্স গুলো কি আরপি প্লাস এ স্কোয়ার আর এস প্রাইম, এটা আমরা পেলাম, মানে এটা জাস্ট এই মানটা বসাই দিলাম। আর x01 সমান সমান কি পেলাম, সেটা হচ্ছে আর এক্স পি প্লাস এ স্কোয়ার প্রাইম। তাহলে এখানে কিন্তু আমি কি লিখলাম, R01 বলতে বুঝতেছি যে এইটা সরাসরি আমরা কি করেছি, ইকুইভ্যালেন্ট করেছি। ইকুইভ্যালেন্ট বলতে আমাদের রেজিস্ট্যান্সের মানটা আমি কি করলাম, এখানে জাস্ট আমি একটার রেসপেক্টটা দেখাচ্ছি, সেটা প্রাইমারি রেসপেক্টে আমি দেখাচ্ছি, এই জন্য R01 আমি বললাম এটাকে। এখন আমাদের কথা হচ্ছে যে এই দুইটাকে যদি আমি এখন এরকম করি, সেটা হচ্ছে জেড স্কোয়ার সমান সমান আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা জানি R01 স্কোয়ার x01 স্কোয়ার। এখান থেকে আমি কি পেয়ে যাব, Z01 স্কোয়ার আমরা পেয়ে যাব। তো এটা আমরা বিষয়টা ক্লিয়ার বুঝলাম। এখন যদি সেটা হতো এরকম যে এইটাকে টোটালি যদি আমি ওইদিকে ট্রান্সফার করতাম তাহলে তখন কি হতো, তখন আমাদের এই জিনিসটাই থাকতো, মানে আমাদের বুঝতে হবে কনসেপ্টটা সেম থাকবে। তার মানে তখন কি হবে, R02 x02 Z02, তখন কি হতো আমাদের প্রাইমারি সাইডটা ঠিক থাকতো, মানে সেকেন্ডারি সাইডটা ঠিক থাকতো। মানে কি এখানে আমাদের কি থাকতো, এইটা ঠিক থাকতো। এখানে যেরকম আমি প্রাইমারি রেসপেক্টে নিছি, মানে কি এখানে আমাদের এক্সপিটা ঠিক ছিল, তাহলে এখানে অবশ্যই কি থাকবে, এক্স এসটা ঠিক থাকবে। তাহলে এখানে পরিবর্তন হবে কি প্রাইমারিটা, তাহলে প্রাইমারিটা আমাদের কি হবে, সেকেন্ডারি রেসপেক্টে হবে, এই জন্য সেটা এ স্কোয়ার দ্বারা এটা যেটা গুণ হয়েছে এটা হবে ভাগ হয়ে যাবে। একই রকম এখানে কি হচ্ছে এক্স পি, এইটা কি হবে একই রকম ভাবে প্রাইমারিটা সেকেন্ডারি রেসপেক্টে যখন হবে তখন এ স্কোয়ার দিয়ে ভাগ হবে। তার মানে আমি তখন কি পেয়ে যাব, জাস্ট এখানে এই দুইটা মান পেয়ে যাব। এই দুইটা মান যদি পেয়ে যাই তাহলে আমি সেখান থেকে কি পেয়ে যাব, আমাদের কাঙ্ক্ষিত ইম্পিডেন্স আমি পেয়ে যাব এখান থেকে। তাহলে আমরা এই যে বিষয়টা আমরা যেটা দেখলাম,
এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের কনসেপ্টটা কিভাবে আসে এটা জানলাম। তার মানে আমি এই সার্কিটটাকে তখন আমি একটি সার্কিটে রূপান্তর করতে পারতাম। সেটা কি একটি সার্কিট বলতে কি বোঝাচ্ছে, যে এখানে তখন আমি লিখতে পারতাম হচ্ছে এরকম, যে এখানে আমাদের রেজিস্ট্যান্স তখন হতো R01, এখানে হতো আমাদের X01, আবার এখানে আমি লিখতাম হচ্ছে একটি লোড, আর এখানে আমি লিখতাম হচ্ছে আমাদের R0, এখানে লিখতাম আমি X0, এখানে আমি একটা আঁকায় ফেলতাম, এখানে এটা আমি লোড লিখতাম, আর এখানে আমি সাপ্লাই দিতাম। তার মানে কি আমি কি করলাম, আমি একটা এখান থেকে আমি একটা সমতুল্য সার্কিট আঁকলাম। তার মানে আমাকে যদি কোনো প্রশ্ন যদি বলা হয় সমতুল্য সার্কিট আঁকো, তখন আমি কি করব, তখন আমি প্রাইমারি রেসপেক্টে অথবা আমি সেকেন্ডারি রেসপেক্টে আমি কি করব, জাস্ট একটা সার্কিট আঁকবো। সেখানে কি থাকবে, রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স থাকবে যে কোনো একটা সাপেক্ষে, সমতুল্য রিঅ্যাকট্যান্স থাকবে, লোড এখানে থাকবে, আর হচ্ছে আমাদের এখানে কি থাকবে, আমাদের X0 থাকবে, R0 থাকবে, X0 থাকবে, আর এইভাবে আমি আঁকায় দেবো। এটা হচ্ছে আমাদের সমতুল্য সার্কিট এর কনসেপ্ট। এখন